ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটা তারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই। আর কাঁটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। আমরা আগের বিটিআর কে বাংলাদেশে দেখতে চাই। বিজেপি কে ইকুইপমেন্ট দিতে হবে। তোমরা কেন, তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি করতে তোমাদের মাথা হারানো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মধু খেয়ে গরু কিনতে হবে, মধু খেয়ে। প্রতিবেশীর অহংকার আর লাগামহীন অধ্যত্বের মোক্ষম জবাব দিতে এবার প্রথাগত প্রতিবাদের খোলস ছেড়ে বেরিয়ে আসছে ঢাকা। কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে যারা প্রতিনিয়ত এদেশের আত্মমর্যাদায় আঘাত হানছেন, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক চূড়ান্ত এবং প্রাণঘাতী অর্থনৈতিক অস্ত্র এখন প্রস্তুত। দিল্লির মসনদার পশ্চিমবঙ্গের নেতাদের রাজনৈতিক দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়ে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সমীকরণকে চিরতরে উল্টে দিয়েছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের ক্ষমতার লড়াইয়ে ভোটের বাক্স ভারী করতে একটি নির্দিষ্ট উগ্র ডানপন্থী গোষ্ঠীর নেতারা দীর্ঘকাল ধরে বাংলাদেশকে সস্তা দাবার ঘুঁটি বানিয়েছেন। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো রাজনীতিকদের নিত্যদিনের খোরাক হয়ে দাঁড়িয়েছে এদেশের বিরুদ্ধে বিষোদগার করা। নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে তারা বারবার আঙুল তুলেছেন ঢাকার দিকে। কখনো নদীর পানির ন্যায্য হিস্সা আটকে দিয়ে, আবার কখনো কল্পিত অনুপ্রবেশে ধোঁয়া তুলে তারা এই অঞ্চলের সম্প্রীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। কিন্তু একটি স্বাধীন, সার্বভৌম এবং দ্রুত অগ্রসরমান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে এই লাগামহীন এবং একতরফা আস্ফালনের দিন এবার ফুরিয়ে আসছে। প্রতিবাদের ভাষা যখন স্তিমিত হয়ে পড়ে, সাধারণ কূটনীতি যখন ব্যর্থতার অন্ধকারে মুখ থুবড়ে পড়ে, তখন অর্থনীতি হয়ে ওঠে সবচেয়ে ধ্বংসাত্মক নীরব গোলাবারুদ। দেশের প্রখ্যাত আইনজ্ঞ ও ব্যারিস্টার শাহরিয়ার কবির এবার ঠিক সেই জায়গাতেই আঘাতের নির্দেশ দিয়েছেন। তার আহ্বান অত্যন্ত পরিষ্কার, সুনির্দিষ্ট এবং হিমশীতল। আগামী 365 দিন ওপারের একটি সুতো যেন এদেশের মাটিতে প্রবেশ করতে না পারে। কোনো মিছিল নয়, কোনো স্লোগান নয়, শুধু পকেটের পয়সা আটকে দেওয়ার এই নীরব যুদ্ধই যথেষ্ট দিল্লির ভিত কাঁপিয়ে দিতে। সাধারণ মানুষকে তিনি নির্দেশ দিয়েছেন দিনরাত পাহারা দিয়ে এই অর্থনৈতিক বয়কট নিশ্চিত করতে। ভারত প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য এই দেশের বাজারে ঢেলে তাদের অর্থনীতিকে স্ফীত করে চলেছে। বাংলাদেশের এই বিশাল বাজার যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায়, তবে ওপারের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। এই বয়কটের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ লুকিয়ে আছে গবাদি পশুর বাজারে। একসময় তারা ধারণা করত ওপার থেকে গবাদি পশু না এলে এদেশের মাংসের বাজার মুখ থুবড়ে পড়বে। সেই নির্ভরতার সুযোগ নিয়ে তারা যুগের পর যুগ ছড়ি ঘুরিয়েছে। কিন্তু দৃশ্যপট আজ সম্পূর্ণ ভিন্ন। বাংলার প্রান্তিক খামারিদের ঘাম আর অক্লান্ত পরিশ্রমে গবাদি পশু উৎপাদনে আজ আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। ঢাকা যদি আজ উল্টো হাঁটে, যদি একটি ভারতীয় গবাদি পশুও এপারে প্রবেশ করতে না পারে, তবে ওপারের সীমান্ত ঘেঁষা রাজ্যগুলো লাখো খামারির রুটিরুজিতে যে ভয়াবহ ধস নামবে তা সামাল দেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা দিল্লির নেই। অবিকৃত পশুর পাল দিয়ে সেখানকার সাধারণ মানুষ যখন পথে বসবে, যখন পশুকে খাওয়ানোর মতো ঘাসও তারা জোগাড় করতে পারবে না, তখন নবান্ন থেকে সাউথ ব্লক পর্যন্ত সেই হাহাকার পৌঁছাতে বাধ্য। কৃষিপণ্য এবং নিত্য ব্যবহার্য সামগ্রীর ক্ষেত্রে ওপারের জন্য অপেক্ষা করছে আরও এক ভয়ঙ্কর অশনি সংকেত। বিলিয়ন ডলারের বাণিজ্যের আড়ালে তারা প্রতি বছর যে বিপুল পরিমাণ পেঁয়াজ বা পচনশীল কাঁচামাল এপারে পাঠায়, তার সরবরাহ চেইন যদি থমকে দাঁড়ায়, তবে ভারতের অভ্যন্তরীণ বাজারে আগুন জ্বলবে। পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাবে তাদের কৃষকের উৎপাদিত ফসল মাঠের পর মাঠে পচে গলে একাকার হবে। পেটের দায়ে, ঋণের দায়ে জর্জরিত ভারতীয় কৃষক যখন ন্যায্য মূল্যে দাবিতে রাজপথ অবরুদ্ধ করবে, যখন তারা খোদ নিজেদের সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করবে, তখন সেই ক্ষোভের আগুনে পুড়ে ছাই হবে নেতাদের উগ্র রাজনৈতিক বয়ান। কোনো দেশের কৃষক যখন রাস্তায় নামে, তখন যত বড় ক্ষমতাধর সরকারই হোক না কেন, তাদের সিংহাসন টলতে বাধ্য। এই চরম ক্ষোভের দাবানল কেবল বাণিজ্যের হিসাব নিকাশ থেকে তৈরি হয়নি। এর শেকড় গভীরে প্রথিত আছে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির নিথর দেহে। পৃথিবীর মানচিত্রে আর কোনো বন্ধুপ্রতিম দেশের সীমানা এতটা রক্তস্নাত নয়।
আন্তর্জাতিক বর্ডার আইনে ন্যূনতম তোয়াক্কা না করে বিনা বিচারে পাখির মতো নিরীহ বাংলাদেশিদের গুলি করে মারাটা ওপারের সীমান্তরক্ষীদের এক পাশবিক অভ্যাসে পরিণত হয়েছে। নিয়মানুযায়ী কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করার কথা, কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা বছরের পর বছর ধরে যে নীরব গণহত্যা চালিয়ে যাচ্ছে তা দেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থায়ী ক্ষতের সৃষ্টি করেছে। ফ্ল্যাগ মিটিংয়ের পর মিটিং হয়, শূন্য প্রাণহানির গালভরা বুলি আওড়ানো হয়, কিন্তু পরের দিন ভোরেই আবার কোনো না কোনো মায়ের বুক খালি হয়। কোনো স্বাধীন এবং আত্মমর্যাদাশীল জাতি এই ধারাবাহিক হত্যাকাণ্ড এবং সার্বভৌমত্বের অপমান নীরবে মেনে নিতে পারে না। ব্যারিস্টার শাহরিয়ার কবির দেশের তরুণ সমাজকে সেই ঘুমন্ত বিবেক জাগিয়ে তোলার কঠোর ডাক দিয়েছেন। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, নিজেদের সন্তানের রক্ত যখন কাঁটাতারে ঝরে তখন আর নীরব দর্শকের ভূমিকা পালনের কোনো সুযোগ থাকে না। এই রক্তের দায়ভার এড়ানোর কোনো পথ নেই, আর এর বদলা নেওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো নিজেদের অর্থনৈতিক শক্তিকে একত্রিত করা। দেশের 17 কোটি মানুষ যদি একটিবারের জন্য প্রতিজ্ঞা করে যে তারা সম্পূর্ণ দেশীয় কৃষকের ফসল খাবে, দেশীয় কারখানার পণ্য ব্যবহার করবে, তবে রাতারাতি বদলে যাবে পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির চালচিত্র। এই অর্থনৈতিক বয়কট শুধু তাদের শিক্ষা দেওয়ার হাতিয়ার নয়, বরং বাংলাদেশের নিজস্ব শিল্প ও অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করার এক ঐতিহাসিক সুযোগ। আমাদের নিজস্ব কারখানাগুলো যখন দেশীয় চাহিদার পুরোটা মেটানোর দায়িত্ব নেবে, তখন হাজার হাজার তরুণের নতুন কর্মসংস্থান তৈরি হবে। নিজেদের পায়ে দাঁড়ানোর এই আত্মবিশ্বাস আমাদের এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে কারো করোনার দিকে তাকিয়ে থাকতে হবে না। আর অন্যদিকে বাণিজ্যের চাকা বন্ধ হয়ে গেলে অভ্যন্তরীণ চাপে পিষ্ট হয়ে ওপারের নেতারাই একদিন নিজেদের অস্তিত্ব রক্ষার দায়ে নমনীয় হতে বাধ্য হবেন। যে নেতারা আজ বুক ফুলিয়ে হুমকি দিচ্ছেন, তাদের রাজনৈতিক জমি যখন পায়ের নিচ থেকে সরে যাবে, তখন তারাই ছুটে এসে বলবেন সমস্ত শর্ত মেনে নেওয়ার কথা। কাঁটাতারের বেড়া সরিয়ে দিয়ে হলেও তারাই বাজার ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন। কারণ বাণিজ্যের কাছে, অর্থনীতির নির্মম কষাঘাতের কাছে কোনো অহংকারী শেষ পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারে না। তাহলে এই নীরব এবং ধ্বংসাত্মক অর্থনৈতিক যুদ্ধের চূড়ান্ত পরিণতি কি হতে পারে? দেশের আপামর জনসাধারণ যদি নিজেদের পকেটকে ঢাল হিসেবে ব্যবহার করে এই 1 বছরের বর্জনের সিদ্ধান্তে অটল থাকে, তবে কি চিরতরে স্তব্ধ হয়ে যাবে ওপারের সমস্ত রাজনৈতিক আস্ফালন? নিজেদের পণ্যের উপর শতভাগ নির্ভরতা কি আমাদের অর্থনীতিকে এক অপ্রতিরোধ্য শক্তিরূপে আত্মপ্রকাশ করতে সাহায্য করবে? আপনাদের তীক্ষ্ণ, সাহসী এবং সুচিন্তিত মতামত মন্তব্যের ঘরে তুলে ধরুন। ধন্যবাদ।